হৃদিতা সেগুলোর দিকে এক পলক তাকিয়ে আরিয়ানের চোখে চোখ রেখে বলল, ভালোবাসার উপহার কখনো ক্ষুদ্র ও সামান্য হতে পারে না। ভালোবেসে দেওয়া উপহার অমূল্য, যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। লকেটটি খুলে আরিয়ান হৃদিতাকে সেটা দেখালো। লাভ শেপের আকর্ষণীয় লকেটটির একপাশে আরিয়ান এবং অপর পাশে হৃদিতার ছবি অ্যাটাচড করা। আরিয়ান নিজের হাতে সেটা হৃদিতার গলায় পরিয়ে দিল। তারপর ডায়মন্ডের আংটিটা হৃদিতার বাম হাতের মধ্যমা আঙ্গুলে পরিয়ে দিল। সেই হাতে এখনো আরিয়ানের কিছুদিন আগের দেওয়া ডায়মন্ডের মোহনীয় ব্রেসলেটটাও রয়েছে। তারপর সেই হাতে চুমু দিয়ে আরিয়ান পরম আবেগে মোহনীয় কোমল কণ্ঠে বলে উঠল, এই তিনটা জিনিস সর্বদা তোমার কাছে আমার ভালোবাসার স্মৃতি বহন করবে। আমি যখন যেখানেই থাকি না কেন, যখনই এই জিনিসগুলোর প্রতি তুমি দৃষ্টি রাখবে, হাত বুলাবে, তখনই আমাকে অনুভব করবে। তখন মনে হবে আমি সব সময় তোমার পাশেই আছি, আত্মার মতোই মিশে আছি তোমার দেহ হৃদয় জুড়ে। কথাগুলো শুনে দৃষ্টি ছলছল করে উঠল হৃদিতার। হঠাৎ সে একটা অবাক কাণ্ড করে বসলো। হুট করে আরিয়ানের দুগালে দুটো চুমু খেয়ে বসলো। আরিয়ান অবাক হবে নাকি খুশি হবে সেটাই বুঝতে পারছে না। পরবর্তীতে খুশি হয়ে হৃদিতাকে আলতোভাবে জড়িয়ে ধরল। তুমি যে আমাকে এত উপহার দিলে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। কে বলেছে কিছুই দিতে পারোনি? হৃদি নামক গোটা সুখের পৃথিবীটাকেই তো তুমি দিয়ে দিয়েছো আমায়, যেখানে আমার অনুভূতি ও ভালোবাসার মহাসমুদ্র লুকায়িত রয়েছে, যেখানে আমার সুখ ও শান্তি বিরাজমান, যেখানে আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন প্রতিনিয়ত স্পন্দিত হয়, যেখানে আমার গোটা পৃথিবীটাই জীবনটাই আবদ্ধ, সেই সমস্ত তুমিটাই তো আমার। সেখানে তুমি কিভাবে বলছো আমাকে কিছু দিতে পারোনি? স্বামী স্ত্রী পরিচয়ের রিসোর্ট ভাড়া নেওয়ায় আরিয়ান আর হৃদিতার থাকার জন্য রুম নিতে হয়েছে একটা। আলাদা আলাদা রুম নিলে ম্যানেজার ও স্টাফদের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে একটা রুমের ব্যবস্থা করতে হলো আরিয়ানকে। রাতের খাওয়া দাওয়া সেরে আরিয়ান ঠিক করলো হৃদিতা বিছানায় ঘুমাবে আর সে কাউচে ঘুমাবে। কিন্তু আরিয়ান কষ্ট করে সারা রাত কাউচে ঘুমাবে, সেটা নিয়ে হৃদিতার ঘোর আপত্তি। অবশেষে ঠিক হলো বড় বিছানার মাঝখানে বরাবর প্রকাণ্ড কোলবালিশটা রেখে দুজন দুপাশে ফিরে ঘুমাবে। হলো তাই। ক্লান্ত শ্রান্ত হৃদিতা চোখ বুজে মুহূর্তেই ঘুমিয়ে পড়ল। আরিয়ান ভালো করে তার শরীরে কাঁথা টেনে দেয়, মাথায় অনেকক্ষণ হাত বুলিয়ে দিয়েছে। ইতিমধ্যে মেয়েটা অনেকবার হাঁচি দিয়েছে, সেটা দিয়ে আরিয়ানের দুশ্চিন্তার শেষ নেই। এদিকে হৃদিতার মুখটা অজান্তে আরিয়ানের দিকে ফিরানো ছিল, কিন্তু আরিয়ানের চোখে আজ ঘুম নেই। ট্রাউজারের পকেট থেকে একটা জিনিস বের করে হাত উঁচু করে সেদিকে চেয়ে রইল আরিয়ান। হৃদিতার খুলে যাওয়া ডান পায়ের নুপুরটার দিকে এক মনে চেয়ে থেকে মৃদু হেসে চুমু খেলো সেটাতে। তারপর হৃদিতার মুখের দিকে নিষ্পলক ও বিমুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ আরিয়ানের হৃদিতাকে দেখা শেষ হয় না। তার চোখের তৃষ্ণা যেন কিছুতেই মেটে না। অসম্ভব ভালো লাগা। সারা রাত হৃদিতার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে শেষ রাতে ঘুমে চোখ জোড়া লেগে এসেছিল আরিয়ানের। সকালবেলা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই আরিয়ান নিজের বুকের উপর ভারী কোনো কিছুর অস্তিত্ব অনুভব করলো। জানালার ফাঁক গলিয়ে সকালের মিষ্টি রোদ্দুর তার চোখে মুখে এসে পড়েছে। পিটপিট করে চোখ জোড়া খুলতেই নিজের প্রশস্ত বুকে হৃদিতার ঘুমান্ত মায়াবী মুখটা দেখে অদ্ভুত প্রশান্তি এবং ভালো লাগায় ভরে গেল তার সমস্ত দেহ মন। ঠোঁটে হাসি রেখা ঝুলিয়ে হৃদিতার গালে হাত রাখতেই চমকে উঠল আরিয়ান। হৃদিতার শরীর বেশ গরম হয়ে আছে, সেই সাথে তার বুকে হৃদিতার উত্তপ্ত ঘন নিঃশ্বাস পড়ছে। বুকের ভেতর কেমন অদ্ভুত মোচড় দেওয়া শুরু হয়েছে তার। তবুও সে হৃদিতাকে ঘুম থেকে জাগালো না, বরং নিজের দুহাত দিয়ে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে অপলক সে ঘুমান্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। বেলা 12টা নাগাদ খান ম্যানশনে ফিরল আরিয়ান ও হৃদিতা। মূল ফটকের সামনে মেজর শায়লা খান ও রেজা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশি অবাক হলো না আরিয়ান। সে আগেই তাদেরকে ফোন করে তাদের অবস্থার কথা জানিয়ে রেখেছিল। এতক্ষণ তারা দুজন মিলে আরিয়ান ও হৃদিতার অপেক্ষাই করছিল। হৃদিতাকে ধরে ধরে অতি সাবধানে সিঁড়ি ভেঙে উপরে উঠল আরিয়ান। মেজর শায়লা হৃদিতাকে এক সার্ভেন্টকে বলে রুমে পাঠিয়ে দিলেন। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, এখনো তোমাদের এঙ্গেজমেন্ট হয়নি আরিয়ান, তাই এখন ওকে নিয়ে এভাবে বেখেয়ালি ভাবে ঘুরে বেড়ালে সেটা মোটেও ভালো দেখায় না। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা আমিও জানি মা, আমি শুধু ওকে ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম, দ্যাটস ইট। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বাড়ি ফিরতে এতটা লেট হয়ে গেল। মিসেস শায়লা খান আরো কিছু বলতে নিবেন, তার আগে রেজা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমাকে বাড়তি চাপ নিতে হবে না আরিয়ান, আমি জানি তুমি কেমন। আমার মেয়েকে খুব দীর্ঘ সময় কাছে না পেলেও আমি জানি সে কেমন, তাই তোমাকে এই বিষয়ে এক্সপ্লেন করতে হবে না। আমি তোমাদের অবস্থাটা বুঝতে পেরেছি, অনাকাঙ্ক্ষিত ভেবে ঘটনা ঘটেছে সেটাও বুঝতে পেরেছি। তোমাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই সেটা সম্পর্কেও শতভাগ নিশ্চিত আমি। তাই এই ব্যাপার নিয়ে আর তোমাকে চাপ নিতে হবে না, যা হয়েছে সব ভুলে যাও। কিন্তু নেক্সট টাইম এসব ব্যাপার নিয়ে একটু সাবধান থেকো।
আরিয়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ভিতরে চলে গেল। বিছানায় গায়ে কম্বল টেনে জবুথবু হয়ে শুয়ে রয়েছে হৃদিতা। ফর্সা মুখটা কেমন কালচে বর্ণ ধারণ করেছে, চোখ দুটো তার বন্ধ, নিঃশ্বাস কিছুটা ঘন ভারী হয়ে এসেছে। হঠাৎ মাথায় পরিচিত কারো হাতের স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো হৃদিতা। পরিচিত প্রিয় মানুষটিকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার শরীরে তো জ্বর এসেছে হৃদি, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে। হৃদিতা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, কিছু না, মেডিসিন নিয়েছি, দ্রুত সেরে যাবে। হৃদিতার কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, এজন্য আরিয়ানের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ও দ্রুত ওয়াশরুমে গিয়ে একটা ছোট কাপড়ে পানি ভিজিয়ে এনে সেটা ভাঁজ করে হৃদিতার মাথায় জলপট্টি দিয়ে দিল। সাথে সাথে চোখ বুজিয়ে এলো হৃদিতার। আরিয়ান থামলো না, একটা বাটিতে করে পানি দিয়ে ক্রমাগত জলপট্টি নতুন করে ভিজিয়ে নিয়ে হৃদিতার মাথায় দিতে লাগলো সে। মুখ গলা পানি দিয়ে ভালো করে মুছিয়ে দিল। হৃদিতা তখন জ্বরের ঘোরের মধ্যে চলে গেল। জ্বরের ঘোরে তপ্ত মাদকতাময় কণ্ঠ নিয়ে হৃদিতা আরিয়ানকে ডাকলো। আরিয়ান। আরিয়ান হৃদিতার হাত শক্ত করে ধরে রেখে বিচলিত কণ্ঠে বলল, বলো হৃদি, ভীষণ কষ্ট হচ্ছে তোমার? হৃদিতা সেই একই কণ্ঠে বলল, এতক্ষণ হচ্ছিল, এসে পড়ায় এখন ভালো লাগছে। এত জ্বর তোমার, আমাকে, মাকে কিংবা কাউকে কোনো কিছু বলোনি কেন? আমার চোখ সারাক্ষণ তোমাকে খুঁজছিল, তাই আর কাউকে কিছু বলা হয়ে ওঠেনি। তারপর আরিয়ান নিজে আফসোস করে বলে উঠল, কেন যে তোমাকে ফেরে শান্তর কথায় ভার্সিটিতে ফর্ম আনতে চলে গিয়েছিলাম, না গেলে এভাবে তোমাকে কষ্ট পেতে হতো না। বাধ্য হয়ে ভার্সিটিতে গেলেও আরিয়ান মন সারাক্ষণ হৃদিতার পানেই পড়েছিল। মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে বাতাসের গতিতে হৃদিতার কাছে ছুটে আসার। হৃদিতা আরিয়ানের হাত শক্ত করে ধরে সম্মোহনী কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কোথাও যেও না আরিয়ান, সব সময় আমার কাছে থেকো। তুমি দূরে গেলে আমার বড্ড ভয় করে। আরিয়ান হৃদিতার মাথায় আলতো চুমু খেয়ে সেখানটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কোথাও যাচ্ছি না হৃদি, আমি তোমাকে ছেড়ে কোনো কোথাও যাব না। তুমি একদম ভয় পাবে না, বুঝেছো? আমি আছি তোমার কাছে সারা জীবন। হৃদিতা স্বস্তিতে চোখের পাতা বুজে ফেলল। চোখের পাতা এক অদ্ভুত শান্তিতে ভারী হয়ে আসছে। ভারী হয়ে থাকা নিঃশ্বাস ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে এলো। আরিয়ানের স্পর্শ আলিঙ্গন পেয়ে উত্তপ্ত দেহ এবং মস্তিষ্ক দ্রুত ঘুমের জগতে পাড়ি জমালো। আরিয়ান তখনও হৃদিতার মাথায় ক্রমাগত জলপট্টি দিয়ে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদিতার ফর্সা মুখটা এই মুহূর্তে আরক্তিম বর্ণ ধারণ করেছে। সেখানে নিজের আলতো স্পর্শ এঁকে দিয়ে ঘুমান্ত ও নিষ্পাপ চেহারার হৃদিতার দিকে ভালোবাসার দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে রইল আরিয়ান। সকালবেলা কারো চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল খান ম্যানশনের সবার। কোনো এক মহিলা অনবরত ডাকাডাকি করে যাচ্ছে। মিসেস শাইলা ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেলেন। তার একমাত্র ননদ ও তার মেয়ে এসেছে। এতগুলো বছর যাদের কোনো খোঁজ খবর ছিল না, এমনকি তাদের চরম দুঃসময়ে তাদেরকে পাশে পাওয়া যায়নি, হঠাৎ আজ তাদের আগমন দেখে মিসেস শাইলা একই সাথে অবাক এবং রাগান্বিত হলেন। তড়িৎ বেগে সিঁড়ি থেকে নেমে আরিয়ানের ফুফুর কাছে গেলেন। তুমি এখানে এতদিন পর কেন এসেছো? ভাবি, আমি তোমার একমাত্র ননদ হই, এতদিন পরে আসলাম আর তুমি এভাবে কথা বলছো। তো কিভাবে কথা বলবো? যখন তোমার ভাই মারা গিয়েছিল তখন এসেছিলে? যখন আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন এসেছিলে? যখন আমার দুঃসময়ে রেজাবাই ছাড়া আর কেউ পাশে ছিল না তখন এসেছিলে? অথচ এই তোমাদেরই আমার স্বামী কত ভাবে সাহায্য করেছিলেন। তোমার স্বামীর বিজনেস তৈরি করতে আমার স্বামীর ভূমিকা মানে তোমার একমাত্র ভাইয়ের ভূমিকায় মুখ্য ছিল। যখনই নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেল তখনই সব ভুলে গেলে। আপন ভাই ছিল না বলে তার সাথে এমনটা করতে পারলে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি মাথা নিচু করে ফেলল। তার চোখ মুখ জুড়ে স্পষ্ট অনুতাপ আর অনুশোচনার ছাপ। পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী যুবতী মেয়েটাও আসার পর থেকে মাথা নিচু করে রেখেছে। সে তার মায়ের কাজের জন্য লজ্জিত, অনুতপ্ত। আসলে তার মামের দুঃসময়ে সেও তার বাবা পাশে থাকতে চেয়েছিল, কিন্তু তার মা অতিরিক্ত লোভী হওয়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে দেশত্যাগ করতে হয়। মিসেস শাইলা তাদেরকে চুপ থাকতে দেখে পুনরায় বললেন, দেখো সাদিকা, আমি আর কথা বাড়াতে চাই না। আমার চরম দুঃসময়ে যখন তোমাদেরকে পাশে পাইনি, এখন তোমাদেরকে দিয়ে আমার কি হবে? তোমরা এখানে আর দাঁড়িয়ে না থাকলেই আমার জন্য ভালো হবে। আর কোনোদিনও এই বাড়িতে পা রাখার দুঃসাহস করবে না। আচমকা যুবতী মেয়েটি মিসেস শাইলার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মামি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দুঃসময় তোমাদের পাশে থাকার,
আমি আর আমার আব্বু অনেক করে চেয়েছিলাম তোমাদের সাথে দেখা করার, কিন্তু আম্মুর জোরাজোরিতে আমাদেরকে বাধ্য হয়ে ইটালিতে চলে যেতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, এই অনুতাপ আর অনুশোচনায় আমি আর আব্বু একটা দিনও ভালো থাকিনি। আম্মুরও এতদিন পরে বোধহয় হয়েছে, তাই বাংলাদেশে আসতেই আমাকে নিয়ে তোমার কাছে ছুটে এসেছে। প্লিজ মামি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মিসেস শাইলার মন কিছুটা নরম হলো। তিনি মেয়েটিকে টেনে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করে বলতে লাগলেন, তোর আর তোর বাবার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। আমি জানি তোরা কতটা কোমল হৃদয়ে, কিন্তু তোর মা তোদেরকে যেমন আমাদের থেকে আলাদা করেছে, তেমনি আমাদের খারাপ সময়েও আমাদের পাশে থাকেনি। জানিস তো বিপদের সময় প্রিয়জনদের একটু সহানুভূতি আর সঙ্গ কতটা কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু সেটা তোর মা বুঝেও বুঝতে চায়নি। তাও আমি তোদের প্রতি মনে আর কোনো ক্ষোভ পোষণ করে রাখবো না, মাফ করে দিলাম তোদেরকে। মেয়েটির চোখ মুহূর্তে খুশিতে চকচক করে উঠল। মিসেস শাইলার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে পুনরায় তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আই লাভ ইউ মামি, লাভ ইউ ভেরি ভেরি মাচ। তুমি অনেক ভালো, তোমার কোনো তুলনা হয় না। মিসেস শাইলা মেয়েটিকে ছাড়িয়ে মুস্কি হেসে বললেন, তোর বাবা আসেনি রে রুহি? আসলে বাবা ইটালিতে বিজনেসের একটা কাজে আটকে গেছে, কিন্তু কথা দিয়েছে আগামী শুক্রবারে ঠিকই চলে আসবে। আরিয়ান ভাইয়া কোথায় মামি? এখন কেমন আছে সে? মিসেস শাইলা সন্তুষ্টর হাসি হেসে বললেন, আয়, তোকে আরিয়ান সহ আরো একজনের সাথে দেখা করাবো। সাদিকা বেগম সেখানেই মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিলেন। মিসেস শাইলা তার দিকে এগিয়ে গিয়ে হাসি দিয়ে বললেন, তুমি এখানে আবার দাঁড়িয়ে আছো কেন? ভাইয়ের বাড়িতে এসেছো, ভিতরে যাবে না? সাদিকা বেগমের চোখ ছলছল করে উঠল। এত কিছুর পরও মিসেস শাইলা তাকে আপন করে নিলেন দেখে খুশিতে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের ভাবিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিসেস শাইলা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। যতই হোক একসময় এই মহিলাটিকে সে নিজের ছোট বোনের মতো আদর করত। আরিয়ান রিদিতার রুমে সোফায় বসে বই পড়ছিল। একটু পরপর দৃষ্টি নিক্ষেপ করে করে রিদিতার দিকে খেয়াল রাখছে সে। দুদিন ধরে প্রায় নির্ঘুম থেকে থেকে এখন তার চোখ জোড়া ঘুমে বুঝে আসতে চাচ্ছে, কিন্তু অবুঝ মন রিদিতাকে চোখে চোখ রাখার দারুণ আপাতত সেই ইচ্ছে সায় দিচ্ছে না। রিদিতা অনেকবার তাকে বিশ্রাম এবং ঘুম দেওয়ার কথা বললেও সে কথা কানে তোলেনি আরিয়ান। রিদিতা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। সে মনোযোগ দিয়ে একটা স্কেচ আঁকছে। রিদিতা এখন অনেকটা সুস্থ, তার জ্বর প্রায় পুরোপুরি কমে গিয়েছে। হবেই নাই বা কেন? পুরো রাত আরিয়ান নির্ঘুম থেকে তার ভীষণ খেয়াল রেখেছে। মিসেস শাইলা আর ডক্টর রেজা চৌধুরী রিদিতার জ্বরের ব্যাপারে কিছুই জানে না। রিদিতা নিজেই তাদেরকে জানাতে নিষেধ করেছিল। তখনই মিসেস শাইলা একজন মধ্যবয়স্ক মহিলা আর একজন তরুণীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আরিয়ান বইটা বন্ধ করে ভালোভাবে উঠে বসলো। রিদিতাও স্কেচ আঁকা বন্ধ করে সোজা হয়ে বসে সামনের দিকে তাকালো। অনেকক্ষণ ধরে তারা নিচে কথাবার্তা আর চেঁচামেচির শব্দ শুনছিল, কিন্তু তারা কেউ সেটা পাত্তা দেয়নি। ওরা কেউ কিছু বলার আগে মিসেস শাইলা সাদিকা বেগম ও রুহিকে দেখিয়ে বললেন, এ হলো তোর একমাত্র ফুপি, আর ও হলো তোর ফুফির একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস রুহি। আরিয়ান হেসে বলল, আরে মা, তুমি এমন ভাবে পরিচয় করাচ্ছ যেন আমি ওদেরকে চিনি না। আমার ফুপ্পি এবং রুহির কথা বেশ ভালোভাবেই মনে আছে। বলেই সাদিকা বেগম এবং রুহির সাথে কুশল বিনিময় করলো আরিয়ান। তারপর মিসেস শাইলা রিদিতাকে দেখিয়ে বললেন, আর এই মিষ্টি মেয়েটি হলো আমার হবু পুত্রবধূ হুমায়রা চৌধুরী রিদিতা, ডক্টর রেজা চৌধুরীর একমাত্র মেয়ে। মিসেস শাইলার কাছ থেকে হবু পুত্রবধূ কথাটা শুনে রিদিতা লজ্জায় মিলিয়ে গেল। মিসেস শাইলা যে তাকে পুত্রবধূ বানাবেন সেটা সে জানত, কিন্তু আজ এভাবে সবার সামনে সরাসরি হবু পুত্রবধূ বলাতে সে কিছুটা অবাক আর সাথে লজ্জাও পেল। এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে গেল তার দেহ মনে। আরিয়ান ওর অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলো। সে আপাতত তার ও রিদিতার এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা না জানালেও এটা নিশ্চিত যে রিদিতার সাথে তার অচিরে এঙ্গেজমেন্ট এবং বিয়ে হবে। এজন্য এক অদ্ভুত ভালো লাগায় তার মন সবসময় ফুরফুরে থাকে। রিদিতা সাদিকা বেগম এবং রুহির সাথে পরিচিত হয়ে তাদের সাথে কুশল বিনিময় করলো। আরিয়ান ও রিদিতার আন্তরিকতা পূর্ণ আচরণে সাদিকা বেগম ও রুহি বেশ সন্তুষ্ট ও খুশি হলো। তবে মিসেস সাদিকা বেগম কিছুটা মনক্ষুণ্ণ হলেন যেন। তিনি রুহির সাথে
আরিয়ানের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রুহি আরিয়ানকে পছন্দ করে কিনা সেটা তিনি জানেন না। তবে রুহির হাবভাবে তেমন কিছু মনে হলো না। সে উল্টো রিদিতা আরিয়ানকে কংগ্রাচুলেট করতে লাগলো। রিদিতাকে জড়িয়ে ধরে তার সাথে দুনিয়ার কথা জুড়ে দিল, যেন সে তার কতদিনের চেনা পুরনো বান্ধবীকে পুনরায় ফিরে পেয়েছে। রিদিতাও খুব মিশুক স্বভাবের, তাই সেও খুব সহজেই মিশে গেল রুহির সাথে। দুজনের এমন বন্ধুত্ব দেখে সবাই বেশ খুশি হলো। রুহি আহ্লাদিত কণ্ঠে রিদিতাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওয়াও, আমার হবু ভাবিটা কত সুইট, একদম চাঁদের মতো দেখতে মুখখানা। মাশাল্লাহ, কারোর নজর না লেগে যায়। আরিয়ান ভাইয়া ভীষণ লাকি তোমাকে পেয়ে, আর তুমিও ভীষণ লাকি আরিয়ান ভাইয়ার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছ। রিদিতা মৃদু হেসে রুহির গাল টিপে দিয়ে বলল, তুমিও দেখতে খুব সুন্দর রুহি, সেই সাথে ভীষণ সুইট। দোয়া করি তুমিও যেন তোমার মনের মতো একজন জীবন সঙ্গী খুঁজে পাও। আরিয়ানকে চুপ থাকতে দেখে রুহি হঠাৎ বলে উঠল, এ কি আরিয়ান ভাইয়া, তুমি কথা বলছো না কেন? আমাকে তুমি ভুলে গেলে? আরিয়ান উঠে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট মিষ্টি বোনটাকে আমি কি করে ভুলতে পারি? তোর এই ভাইটার কথা মনে ছিল না এতদিন? এই কথা শোনা মাত্রই রুহির মুখটা পানসে হয়ে গেল। একটা অপরাধ বোধে সে ভর করলো তার মধ্যে। আরিয়ান সেটা বুঝতে পেরে মুস্কি হেসে বলল, আরে ধুর পাগলি, মজা করছিলাম। রুহি তবু অপরাধী কণ্ঠে বলল, আমি তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইনি আরিয়ান ভাইয়া। তোমাদের দুঃসময় তোমাদের পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু সময় ও পরিস্থিতির চাপে আর সেটা হয়ে ওঠেনি। এজন্য মনে মনে আমি বেশ অনুতপ্ত। আমি জানি তোর মনটা কেমন, তাই তোকে এক্সট্রা এক্সপ্লেইন দিতে হবে না। আর এসব কথা ভেবে কষ্ট পাস না। আচ্ছা এখন রুমে যা, তোরা অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর, পরে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া যাবে। মিসেস শাইলা ও সাদিকা বেগমের সাথে রুহি চলে যেতে রিদিতা আরিয়ানের কাছে এলো। আরিয়ানের মুখের দিকে লজ্জামাখা মুখে তাকিয়ে বলল, আজকে মামুনি আমাকে কি বলে ডাকলো? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর খুব সুন্দর একটা হাসি দিয়ে রিদিতার গাল ধরে বলল, সম্বোধনটা একদম ঠিকই মানিয়েছে তোমার সাথে। তুমি আমার মায়ের ভবিষ্যৎ পুত্রবধূ আর আমার। এতটুকু বলে আরিয়ান থেমে গেল। রিদিতা ব্যাকুল কণ্ঠে বলল, তোমার কি আরিয়ান? এখন বলবো না, বিয়ের পরে ওই নামটা ধরে রাখবো। তবুও তোমার মুখে একবার আমি ওই ডাকটা শুনতে চাই আরিয়ান, প্লিজ একবার বলো। আরিয়ান রিদিতার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে ভালোবাসাময় কণ্ঠে বলল, বউ। আকাশে আজ বড়সড় পূর্ণিমার চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে গেছে চারপাশ। ছাদের একপাশে শিউলি ফুলের গাছটা থেকে মনোমুগ্ধকর সুঘ্রাণ ভেসে আসছে। মৃদুমন্দ বাতাসে চারদিক ভরে গেছে। এই মনোমুগ্ধকর পরিবেশে দোলনায় বসে আরিয়ান গিটারের টুংটাং আওয়াজ বের করছিল। নিজের মনে মনে গানের কিছু কলি ভাঁজ করে সেগুলোতে সুর দেওয়ার চেষ্টা করছে। তখনই সাদা লম্বা গোল গাউনে ছাদে আগমন ঘটল রিদিতার। সে কোনো কথা না বলে আরিয়ানের পেছনে দোলনায় হাত রেখে দাঁড়িয়ে রইল। আরিয়ানের সাথে সাথে রিদিতার উপস্থিতি টের পেয়ে গেল। রিদিতার শরীর থেকে সবসময় একটা অন্যরকম মিষ্টি সুঘ্রাণ আসে। সেই সুঘ্রাণের সাথে রিদিতার গায়ের ঘ্রাণ আরিয়ানের খুব ভালো করে চেনা আছে। সে গিটার বাজানো থামিয়ে পেছনে তাকিয়ে দেখলো চাঁদের আলোয় চকচক করতে থাকা রিদিতার মায়াবী মুখটা। চন্দ্রকিরণে একদম চন্দ্রকন্যার মতোই লাগছিল তাকে। এই একটা মুখের দিকে তাকিয়ে সে অনন্তকাল পাড়ি দিতে পারবে। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে থাকলো সে মিষ্টি ও মায়াবী চেহারার অধিকারী অষ্টাদশ রমণীটির দিকে। কি হলো, থামলে কেন? পাশে এমন একটা অনিন্দ সুন্দরী শুভ্রপরী দাঁড়িয়ে থাকলে অন্য কাজে মনোযোগ আসে। রিদিতা হেসে দোলনায় আরিয়ানের পাশের জায়গাটায় বসলো। তখন আরিয়ান কিছুক্ষণ রিদিতার পানে তাকিয়ে থেকে শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে না মানা করেছিলাম সাদা পোশাক পরে আমার সামনে না আসতে? রিদিতা আমতা করে বলল, না মানে মনে ছিল না। আরিয়ান রিদিতার হাতটা ধরে স্বাভাবিক ও কোমল কণ্ঠে বলল, সাদা পোশাকে তোমাকে দেখলে এই দুনিয়ার কোনো নারী মনে হয় না, মনে হয় স্বর্গলোক থেকে আগত কোনো এক অপ্সরা, অপরূপা অপ্সরী তুমি। তোমাকে ওই অবস্থায় দেখলে আমার ঘোর লেগে যায়, অদ্ভুত আসক্তিতে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে তখন আমি নিয়ন্ত্রণ করতে পারি না। রিদিতা কোনো কথা না বলে চুপ করে আরিয়ানের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদের আলোয় এই সুদর্শন পুরুষটাকে আরো অসম্ভব সুদর্শন লাগছে রিদিতার চোখে। আরিয়ান আবার বলতে শুরু করলো, জানো রীতি, গানের মাঝে আমি যেমন আমার অস্তিত্ব খুঁজে পাই, তেমনি তোমার মাঝে আমি আমার প্রাণ খুঁজে পাই। এই দুইটা সত্তা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমিহীন আমি যেন সুরবিহীন কোনো গান, নিশ্চল আত্মহীন দেহ। এমন মনে হয় তোমার আর আমার অনন্তকালের সম্পর্ক, যেন 1000 বছর ধরে আমি তোমাকে চিনি। আমরা দুজন অমর চির সাথী।
আরিয়ানের ঘোল লাগালো কথা শুনে রিদিতা আরিয়ানের অপর হাতটা শক্ত করে ধরে কাঁধে মাথা রাখলো। এখানে যেন তার পরম শান্তি, তার বেঁচে থাকার প্রিয় আশ্রয়স্থল। খুবই ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে রিদিতা বলল, ভালোবাসি তোমাকে আরিয়ান। আরিয়ান মুচকি হাসলো। সে রিদিতার হাত দুটো আরো শক্ত করে ধরে রেখে ফিসফিস করে বলল, ভালোবাসি তোমায় রীতি, প্রচন্ড বেশি। এভাবে মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু কারো কোনো সাড়া পাওয়া যায় না। যেন এর চেয়ে শান্তির মুহূর্ত পৃথিবীতে আর কিছুই নেই। এভাবেই তারা কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ। নীরবতা ভেঙে রিদিতা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, তুমি আবারও গান গাওয়া শুরু করো আরিয়ান। পড়াশোনার পাশাপাশি তুমি চাইলে একজন প্রফেশনাল সিঙ্গার হতে পারবে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি খ্যাতি লাভের জন্য সিঙ্গার হতে চাই না রীতি, আমি ভালো থাকার জন্য গান গাই। গানের মাঝে নিজের অস্তিত্ব আর তোমাকে খুঁজে পাই আমি। রিদিতা মাথা উঠিয়ে বলল, তোমার গানের গলা অসাধারণ। সকলের মাঝে এই গানের গলা ছড়িয়ে দাও তুমি। যশ, খ্যাতি আর সম্মানের জন্য নয়, লাখো কোটি মানুষের শান্তি দেওয়ার জন্য গান গাইবে তুমি। কি পারবে না? আরিয়ান রিদিতার দিকে তাকিয়ে দুহাতে ওর নরম গাল স্পর্শ করে কোমল কণ্ঠে বলল, যদি তুমি পাশে থাকো তাহলে আজীবন গাইবো। তুমি আমার অনুপ্রেরণা। আর আমি যদি সব সময় না থাকি? রিদিতার কণ্ঠে আশঙ্কা। হঠাৎ এ ধরনের কথা শুনে আরিয়ান ভীষণভাবে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন সাময়িক সময়ের জন্য থেমে গেল। হৃৎপিণ্ডে অদ্ভুত একটা তীব্র চাপ অনুভব করল সে। হৃদিবিহীন সে নিজেকে, নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারে না। সেখানে তাকে ছাড়া বেঁচে থাকার তো প্রশ্নই ওঠে না। তার ভেতরটা মনের অজান্তেই দুমড়ে মুচড়ে গেল কিছু মুহূর্তের জন্য। নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ করে সে রিদিতাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরল। চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রিদিতা থমকে গেল। আরিয়ান শান্ত অথচ চাপা কষ্টে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না রীতি, কখনো না, কোনো দিনও না। তুমি না, আমি অস্তিত্বহীন। তোমাকে ছাড়া আমি কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। এটা সাময়িক সময়ের কোনো আবেগ নয় যে কিছুদিন পরেই তা মিটে যাবে। এই আবেগ অনন্তকালের, চিরকালের। তুমি এই ধরনের কথা আর কখনো বলবে না আমার সামনে। বলে আরিয়ান নীরবভাবে অশ্রু বিসর্জন করতে লাগলো। সে এভাবে কখনোই কাঁদে না। ছোটবেলায় মা বাবার ঝগড়া দেখে দেখে বড় হতে থাকায় তার মনটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেছিল। এরপর বাবার মৃত্যুর সময় কেবল বুক ফেটে কান্না এসেছিল তার। এরপর শত কষ্টেও চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে না তার। সেই ছেলে তৃতীয়বারের মতো তার প্রিয়তমাকে হারানোর ভয়ে কাঁদছে। রিদিতার চোখেও অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আরিয়ানের কষ্টে তারও বুকটা ফেটে যাচ্ছে। সে এতটা ভেবেচিন্তে কথাটা বলেনি, কিন্তু এখন বুঝতে পারলো তার কথাটা বলা একদম উচিত হয়নি। আরিয়ানকে ইচ্ছাকৃতভাবে ন্যূনতম কষ্ট সে কখনো দিতে চায় না। আরিয়ানের হাত দুটো শক্ত করে ধরে কমল কণ্ঠে রিদিতা বলল, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না আরিয়ান। অসম্ভব ভালোবাসি তোমাকে। মরণ যদি হয়, মরণের পরেও আমার আত্মা বলতে থাকবে ভালোবাসি আরিয়ান। দুজন একে অপরকে জড়িয়ে ধরে দুজনের কাঁধে মাথা রেখে বসে রইল। পিনপতন নীরবতার মাঝে দুটি হৃদয়ের হৃদস্পন্দন যেন তীব্র গতিতে বেড়ে চলেছে। নীরবতার মাঝেও হাজারো কথা বিনিময় হয়ে যাচ্ছে হৃৎপিণ্ডের ধুকভুকানির মাধ্যমে। দুটি পবিত্র আর সত্যিকারের ভালোবাসার এই অনিন্দ্য সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে রইল আকাশে জল জল করতে থাকা শুভ্র রূপালী চাঁদ এবং হাজারো লক্ষ তারা। ধীরে ধীরে তারাও মেঘের আড়ালে লুকাতে লাগলো, যেন তাদের নজর না লেগে যায় এই অসামান্য ভালোবাসা ও প্রেম অনুভূতির প্রতি। সকাল থেকে মিসেস শায়লা আর সাদিকা বেগমের সাথে রান্নাঘরের কাজে লেগে আছে রিদিতা। সাথে রুহিও আছে। তাদের উদ্দেশ্য হলো আজকে নিজেদের হাতে রান্না করে ফ্যামিলির মানুষগুলোকে খাওয়ানো। অনেকদিন হলো নিজের হাতে রান্না করে প্রিয় মানুষগুলোকে খাওয়ানো হয় না। রিদিতাকে আজকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। রান্নার ব্যাপারে সে একদমই অনভিজ্ঞ এবং অপটু, তবুও নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভালো করে রান্না করার জন্য। আরিয়ানের প্রিয় সর্ষে ইলিশ, গরুর মাংসের কালাভুনা আর বাসন্তী পোলাও রান্না করবে সে নিজের হাতে। একথা মিসেস শায়লাকে স্পষ্টভাবে বলে দিয়েছে সে। মিসেস শায়লাও হাসি মুখে মেনে নিয়েছেন। দূর থেকে আরিয়ান লক্ষ্য করে যাচ্ছে সবটা। খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রেয়সীকে। ব্যস্ত ভঙ্গিতে ঘরমাক্ত চেহারায় অন্যরকম লাগছে তার হৃদিকে। তবে চেহারায় একটা অন্যরকম মাধুর্য ও লাবণ্যতা এসেছে। এই নতুন রূপেও হৃদিতাকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে আরিয়ানের কাছে। বারবার ভীষণভাবে প্রেমে পড়ে যাচ্ছে মেয়েটার প্রতি। আরিয়ান নিজের বুকের বাপাশে হাত দিয়ে আনমনে মাদকতাময় কণ্ঠে কাতরভাবে বলে উঠল, হৃদি, তোমাকে একেবারে আমার বউ আর পটুগিন্নির মতো লাগছে। আর কত রূপ দেখাবে নিজের এই জন্মে, আর তোমার কত রূপের কত ভাবে প্রেমে পড়বো রীতি। তোমাকে নিয়ে মুগ্ধতা, ঘোর প্রেম, ভালোবাসা কোনোটাই এই জীবনে শেষ হবে না।
আরিয়ান কয়েকবার রিদিতাকে তার কাছে আসার ইশারা করলেও সে দেখতে পায়নি, উল্টেও রুহি সেটা দেখে রিদিতাকে বলে উঠেছে। রিদিতা ভাবি, আরিয়ান ভাইয়া তোমাকে ডাকছে। এই কথা শোনার পর রান্নাঘরে থাকা সকলে একত্রে থাকলো সামনের দিকে এবং পরে রিদিতার দিকে। সবাই মিটিমিটি করে মুখ টিপে হাসছে। বেচারা আরিয়ান লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। রিদিতা লজ্জায় মাথা নিচু করে মুখ লোকালো। আবারও গাল দুটো তার আরক্তিম এবং গরম হয়ে উঠেছে। দুপুরবেলা রিদিতার রান্না করা সর্ষে ইলিশের লবণ কম আর গরুর মাংসের কালা ভুনাতে ঝাল বেশি হয়ে গিয়েছিল। প্রথমবার কাঁচা হাতের রান্না বলে হয়তো এরকম হয়েছে, কিন্তু আরিয়ান একটিবারও প্রতিবাদ কিংবা অভিযোগ করেনি। উল্টো হাসি মুখে সব খাবার খেয়ে নিয়ে রিদিতার রান্নার প্রশংসা পঞ্চমুখ হয়েছে। অন্য কেউ যেন রিদিতার রান্নার খুদ ধরতে না পারে, সে যেন সবটা তরকারি সে নিজে খেয়েছে। এতে সবাই অবাক হলেও আরিয়ান পাত্তা দেয়নি। যদিও এতগুলো স্বাধীন খাবার একসাথে খেতে বেচারার অনেক কষ্ট হয়েছে, তবুও প্রিয় মানুষটির হাসি মুখ ধরে রাখার জন্য সে সব করতে পারে। খাওয়া শেষে রিদিতার হাসি মাখা মুখটা দেখে মনের কোণে এক চিলতে অনাবিল প্রশান্তি অনুভব করলো আরিয়ান। বিকেলবেলা বাগানের ফুল গাছগুলোর পরিচর্যা করছে রিদিতা। গোলাপ, বেলি, কাঠগোলাপ, শিউলি, রজনীগন্ধা, হাসনাহেনা, গন্ধরাজ, গ্লাডিওলাস সহ দেশি বিদেশি অনেক রকমের ফুল গাছ সে নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন নিজ হাতে সেগুলোর পরিচর্যা করে সে। আজও তেমনিভাবে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ অনুভব করে দ্রুত পেছনে তাকালো সে। দেখতে পেল আরিয়ান তার কানের পিঠে একটা কাঠগোলাপ ফুল গুজে দিচ্ছে। স্মিত হেসে সামনের দিকে সম্পূর্ণভাবে ঘুরে তাকালো রিদিতা। ঘোর লাগানো মুগ্ধ কণ্ঠে আরিয়ানকে বলল, খুব সুন্দর লাগছে। আমাকে না ফুলগুলোকে? তোমাকে। যা, মিথ্যে কথা। একদম মিথ্যে কথা নয়, তোমার স্পর্শে ফুলগুলোও সুন্দর হয়ে গেছে। আর এটা সাধারণ কোনো চোখ দিয়ে দেখা যাবে না। এটা দেখতে হলে কিংবা অনুভব করতে হলে প্রেমিক হতে হবে। একটা বিশুদ্ধ হৃদয় দিয়ে ভালোবাসার অনুভূতি বুঝতে হবে। আরিয়ান ঘোর লাগানো দৃষ্টি নিয়ে রিদিতার দিকে তাকিয়ে রইল। রিদিতা লজ্জা পেয়ে পেছনে ফিরে মুখ লুকালো। আরিয়ান তার হাত ধরে নিজের মুখের সামনাসামনি এনে দাঁড় করালো। মাদকতাময় আবেশী কণ্ঠে আরিয়ান বলতে লাগলো, কি জাদু করলে আমায় রিদি। একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারি না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। একটা মুহূর্ত তুমি চোখের আড়াল হলে নিঃশ্বাস আটকে আসে আমার। বলো কিভাবে ঠিক করবো এই আমিকে? আমি যে আর আমার মধ্যে নেই, সম্পূর্ণ তোমার মাঝে বিলীন হয়ে গিয়েছি। রিদিতা মৃদু হেসে বলল, কিছু কিছু অসুখ সেরে না ওঠাই ভালো। তারপর একটু থেমে আবারও বলল, কিছু কিছু রোগে সারা জীবন আরোগ্য না হয়ে থাকাই ভালো। এতটাও আসক্ত হয়েও না কারোর প্রতি, যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। নিয়তির অদৃশ্য নির্মম বেড়াজালে যদি সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো, তখন বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়বে। আমি যখন থাকবো না, তখন আমার সমস্ত প্রিয় জিনিসগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে তুমি। ভোরের সূর্য হয়ে আমাকে দেখতে হবে, দক্ষিণা বাতাসের মধ্যে আমাকে খুঁজে পাবে, নীল আকাশের মধ্যে আমাকে ভেসে বেড়াতে দেখবে, আর রাতের চাঁদের মধ্যে আমাকে অনুভব করতে পারবে। আরিয়ান অসন্তুষ্ট হলো। হাসি খুশি প্রাণোচ্ছল চেহারাটায় মুহূর্তে বিষাদের কালো ছায়া এসে ভর করলো। রিদিতার হাত ছাড়িয়ে নিয়ে এক বুক অভিমান নিয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে পড়লো সে। রিদিতা তার অভিমান ভাঙ্গাতে তার পেছন পেছন ছুটে চলল। আরিয়ান রুমে এসে দরজা লক করে বসে রইল। রিদিতা অনেকবার ডাকার পরেও সে দরজা খুলল না। এভাবে প্রায় 1 ঘন্টা যাবৎ দরজার বাহিরে দাঁড়িয়ে রইল রিদিতা। তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। মনে মনে ভাবলো, কি দরকার ছিল আরিয়ানের মনটাকে এভাবে খারাপ করে দেওয়ার। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আরিয়ান দরজা খুলল। রিদিতাকে পুরোপুরি উপেক্ষা করে বাইরে যেতে নিলেই রিদিতা তার দুটো হাত ধরে করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুহাতে দুকান ধরে সরি বলল। বেশ, আরিয়ানের একাকাশ পরিমাণ অভিমান মুহূর্তের মধ্যেই পানি হয়ে গেল যেন। তার মায়াবিনীর মায়ামাখা মুখে এমনভাবে সরি বলা দেখে সে কিভাবে রাগ করে থাকতে পারে। সব রাগ অভিমান এক সাইডে রেখে সে রিদিতাকে দেয়ালের সাথে চেপে ধরে তার দুহাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলোকে মুঠোবন্দি করে মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আবেশী মাদকতায় কণ্ঠে বলল, আর কখনো যেন এমন কথা তোমার মুখে না শুনি। তাহলে কিন্তু আর রাগ করে থাকবো না, একদম নিরুদ্দেশ হয়ে যাব। তখন কিন্তু তুমি চাইলেও আর আমাকে খুঁজে পাবে না। রিদিতা ভায়ার্ত কণ্ঠে বলল, আমাদের মধ্যে সাময়িক দূরত্ব তুমি মেনে নিতে পারবে না আরিয়ান? আরিয়ান রিদিতার নাকে নাক ঘষতে ঘষতে তীব্র নেশাক্ত মাদকতাময় কণ্ঠে বলল, না, একদম পারবো না। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা পলকের জন্য তোমাকে আমার চোখে ও মনের আড়াল হতে দিতে পারবো না। বিকজ আই লাভ ইউ রিদি, সো মাচ লাভ ইউ। তুমি শুধু আমার, ইউ আর অনলি মাইন রিদি। রিদিতা অশ্রুসিক্ত নয়নে আরিয়ানের চোখের দিকে তাকালো। ওই চোখে একাকাশ পরিমাণ নেশা, তীব্র আবেগ লুকিয়ে আছে।
তীব্র সুখানুভূতির পাশাপাশি একটা তীক্ষ্ণ যন্ত্রণা অনুভূত হচ্ছে হৃদিতার হৃদয়ে। কিছুটা শান্ত হয়ে আরিয়ান হৃদিতার কপালে একটা গভীর চুমু খেয়ে নরম কণ্ঠে বলল, সরি জান পাখি, বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমায়, কিন্তু এমন কথা আমার সামনে আর কখনো বলো না। আমি সহ্য করতে পারি না, আমার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। তোমাকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারি না। আমি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তীব্রভাবে দোয়া করি, তুমি বিহীন জীবন আমাকে যেন তিনি না দেন। হৃদিতা আরিয়ানের মুখ চেপে ধরে নাবোধক মাথা নেড়ে বলল, এমন কথা জীবনে ভুলেও মুখে আনবে না তুমি। তোমাকে বাঁচতে হবে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। আর সেই জীবনে আমি তোমাকে চাই। তুমি বিহীন সমস্ত কিছুই আমার কাছে অর্থহীন। খান ম্যানশনের সামনে বিশাল বড় বাগানটা খুব সুন্দর করে সাজানো হলো। পুরো বাগান জুড়ে ডেকোরেশন আর লাইটিং এর আলোয় চোখ ধাঁধানো পরিবেশ সৃষ্টি হয়েছে। রং বেরঙের পর্দা দিয়ে পুরো বাগানটার উপর একটা সুন্দর আবহাওয়া তৈরি করা হলো। হাজারো সাদা এবং কালো গোলাপ দিয়ে পুরো বাগান ডেকোরেশন করা হয়েছে। অতিথিদের বসার জন্য খুব সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। পাশে অতি সুন্দর বাগান, সেখান থেকে অজস্র ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। বাগানের ডান পাশে বিশাল বড় স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজটা বাহারি রঙের ফুল, বেলুন, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো খান ম্যানশনের বিশাল বড় বাগানটাকে একটা 5 স্টার হোটেলের ওয়েডিং সেরামনির মতো লাগছে। শহরের নামিদামি লোকেরা এসেছেন সেখানে। 6 মাস আগে ঠিক একই জায়গায় এমন একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেটা ছিল পুরোটাই মিথ্যার প্রতারণায় ভরা। আজকের অনুষ্ঠানটি হবে সত্যিকারের শুভ সূচনার অনুষ্ঠান। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো একেবারে সেজে গুজে পুরো সাহেব বিবি হয়ে এসেছে। প্রত্যেকের লাক্সারিয়াস টয়োটা কার নিয়ে এসেছে। ছেলেরা কালো কোট প্যান্ট আর মেয়েরা সাদা রঙের গর্জিয়াস গাউন পরে এসেছে। সাদা রঙের গাউনের সাথে ম্যাচিং করা ডায়মন্ডের জুয়েলারি। ঈশিতা, শান্ত, রোহান, শ্রাবণী, শাকিল, রিঙ্কি এরা সবাই জোড়ায় জোড়ায় এসেছে। মেয়েরা সবাই তাদের প্রিয় পুরুষের এক বাহু ধরে ধরে আসছে। বাকি সিঙ্গেল বন্ধু বান্ধবীরা এদেরকে দেখে হা হতাশ করছে। মিসেস শাইলা খান, সাদিকা বেগম আর ডক্টর রেজা চৌধুরী সবাইকে ওয়েলকাম করছেন। পুরো জমজমাট হয়ে গেছে আরিয়ান হৃদিতার এঙ্গেজমেন্ট পার্টি। মানুষের কোলাহল আর গান বাজনার শব্দে মুখরিত হয়ে গেছে পুরো চারপাশ। স্টেজে পারফর্ম করছে দেশের নামি দামি সঙ্গীত শিল্পী আর নৃত্যশিল্পীরা। বন্ধুরা যখন আরিয়ানকে সাদা ও গোল্ডেন কালার মিক্স করা অসংখ্য মুক্তা ও ডায়মন্ড খচিত শেরওয়ানি পরিয়ে রেডি করিয়ে আনলো, তখন সে মোটেও অবাক হলো না। সে জানতো এমন একটা অনুষ্ঠান অচিরেই হবে, তাই সারপ্রাইজ পাওয়ার পরেও তার তেমন একটা ভাবান্তর হলো না। মনটা একটা অজানা খুশিতে বারংবার দুলে উঠছে। সেটা অবশ্যই প্রিয় মানুষটাকে সারা জীবন নিজের করে পাওয়ার আনন্দ। আজকের পর থেকে হৃদিতা তার বাগদত্তা হয়ে যাবে ভাবতেই অজানা শিহরণ খেলে যাচ্ছে আরিয়ানের মনে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল এই অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি হৃদিতার। খান ম্যানশনের বিশাল বড় সিঁড়ির ধাপগুলো পেরিয়ে সাদা আর গোল্ডেন কালার মিক্স করা আকর্ষণীয় লেহেঙ্গা পরিহিত অবস্থায় নিচে নামছে হৃদিতা। তার দুই পাশে আছে দুজন করে মোট 4 জন মেয়ে। লেটেস্ট মডেলের দামি লেহেঙ্গাটা হৃদিতার ফর্সা আকর্ষণীয় দেহে খুবই সুন্দর লাগছে। সেখানে ছোট ছোট করে মুক্তার ডায়মন্ড বসানো। লেহেঙ্গার পেছনের দিকটা একটু বড় হওয়ায় দুজন মেয়ে তা ধরে ধরে আনছে। গলায় ডায়মন্ডের বড় সুন্দর নেকলেস, কানে আর হাতেও ডায়মন্ডের জুয়েলারি। ব্রাউন কালারে কাল করা লম্বা চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধা। এই মুহূর্তে হৃদিতাকে পুরো একটা প্রিন্সেসের মতোই লাগছে। এদিকে আরিয়ান তো চোখই ফেরাতে পারছে না হৃদিতার দিক থেকে। অনুষ্ঠানের সকলে অবাক, বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখছে অতি সুন্দরী আর সুদর্শনা মেয়েটিকে। আরিয়ানের পাশ থেকে শান্ত ধীর কণ্ঠে বলে উঠল, আরিয়ান বন্ধু, এবার চোখের পলক ফেল, মুখ হা করা বন্ধ কর। এভাবে পলকহীন তাকিয়ে থাকতে থাকতে তুই কানা হয়ে যাবি, আর মুখ হা করে থাকতে থাকতে তোর মুখ দিয়ে মাছে ঢুকে যাবে। তখন হৃদিতা ভাবি আর তোকে পছন্দ করবে না। আরিয়ান নিজেকে সামলে নিয়ে শান্তর বুকে একটা গুঁতো মেরে ফিসফিসিয়ে বলল, তোরা ঋষিতার বিয়েটা একবার আসতে দে, শুধু এমন জ্বালানি জানাবো যে আর বিয়েই করতে চাইবি না। শান্ত একটা শুষ্ক ঢোক গেলে বলল, এমন ঠেট দিস না ভাই, এখনো বিয়ে করে অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে আমার। অপর পাশ থেকে রেহান চেঁচিয়ে বলে উঠল, কি নিয়ে এত বসুর বসুর করছিস রে তোরা? কিছু না, তুই চুপ থাক। শান্তর কথায় পাশ থেকে তন্ময় বলে উঠল, মিঙ্গেলরে ভালোই মজায় আছিস তোরা। এক বন্ধুর তো আজকে এঙ্গেজমেন্ট, আর এদিকে আমার মতো হতভাগা সিঙ্গেলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এসব দেখা ছাড়া আর কিছু করতে পারছে না বলে অতি কষ্ট পেয়েছে এমন ভাবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তন্ময়। পাশ থেকে মাহিম তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। শাকিল তখন চেঁচিয়ে বলে উঠল, তোদের এসব ড্রামা বন্ধ কর, দেখ হৃদিতা ভাবি এসেছে। আরিয়ান তুই এবার সামনে যা।
আরিয়ান ধীর পায়ে সামনে এগিয়ে গিয়ে হৃদিতার পানের সম্মানী দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে হাত বাড়িয়ে দিল। হৃদিতা কিছুটা লজ্জা পেয়ে হাসি মুখে আরিয়ানের হাতটি ধরল। তখনই বেঁচে উঠল শাহরুখ খানের মন কাঁপানো সেই চিরাচরিত প্রেমের গান, জানাম দেখলো মিট গেই দরিয়া হে ইয়াহু 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 কেসি सरहदे केसी मजबूरिया में याहू 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 तुम छुपा ना सकेगी मैं यार आज हो तुम भुला ना सकोगी वो अंदाज हो गूंजता हूँ जो दिल में तो हैरा हो क्यों मैं तुम्हारे है दिल की तो आवाज हो सुन सको तो सुनो धड़कनों की जबा मैं याहू याहू। আরিয়ান হৃদিতাকে স্টেজে নিয়ে গিয়ে সেই মনোমুগ্ধকর গানে কাপল ড্যান্স করতে লাগলো। সকলে মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো ভালোবাসায় নিমজ্জিত দুটি লাভ বার্ডসকে। আরিয়ান ও হৃদিতা নাচের তালে তালে ঘোর লাগানো এক সম্মোহনী দৃষ্টিতে একে অপরের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে যেন হারিয়ে গেল ভালোবাসার অন্য এক জগতে। এরপরে ছেলে এবং মেয়ে দুই পক্ষ ভাগ হয়ে ড্যান্স করতে লাগলো। ছেলেদের মধ্যে প্রধান আরিয়ান এবং মেয়েদের মধ্যে প্রধান হৃদিতা। মেহেন্দি লাগাকে রাখনা ডলি সাজাকে রাখনা গানটিতে দুই পক্ষ তালে তাল মিলিয়ে ড্যান্স করতে লাগলো। একসময় আরিয়ান হৃদিতার ড্যান্স পার্টনার হয়ে তার সাথে ড্যান্স করতে লাগলো। ড্যান্স শেষ হলে সকলের করতালির সঙ্গে হুঁশ ফিরল তাদের। এতক্ষণ যেন একটা স্বপ্নের রাজ্যে ছিল তারা। দুজনের মুখে আনন্দ প্রাপ্তির চওড়া হাসি ফুটে উঠল। এরপর আরিয়ান খুব সুন্দর একটা আকর্ষণীয় ডায়মন্ডের রিং নিয়ে অভিনব ভঙ্গিতে হাঁটু গেড়ে হৃদিতার সামনে বসে তীব্র আবেগ এবং ভালোবাসা মিশিয়ে বলতে লাগলো, জানি না দুনিয়াতে কি পেয়েছি আর না পেয়েছি, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন তিনি। তুমিহীনা আমার জীবন স্রোতহীন নদীর মতো, তরঙ্গহীন জলরাশির মতো। তুমিহীনা আমার জীবন নিথর জলপথের মতো। জীবনে তুমি সেই স্রোতস্বিনী তরঙ্গ যে আমার জীবনে পুনরায় স্রোতস্বিনীর মতো গতি দিয়েছে। আমার জীবনে তুমি হলে সেই সুর যেটা ছাড়া আমার ছন্দময় জীবন পুরোপুরি বেসুরো এবং অর্থহীন। গান যদি আমার বেঁচে থাকার অন্যতম অবলম্বন হয়, তাহলে তুমি হলে সেই গানের মিষ্টি মধুর সুর। তোমার সাথে আমি বেঁচে থাকতে চাই যুগ যুগের পর যুগ। তোমার সাথে আমি আমার যৌবন, মধ্য বয়স আর বৃদ্ধকাল কাটাতে চাই। আমার ভালোবাসাময় রঙিন প্রত্যেকটা প্রহর আমি তোমার সাথে কাটাতে চাই। শেষ নিঃশ্বাসটা আমি তোমার কোলে মাথা রেখে নিতে চাই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি তোমার সঙ্গ চাই। তোমাকে তীব্র থেকে তীব্রভাবে ভালোবেসে যেতে চাই। থাকবে তো আমার সাথে আজীবন? আজীবন ভালোবেসে হবে কি চির সাথে আমার? হৃদিতা দ্রুত অশ্রুসিক্ত নয়নে আরিয়ানকে মাথা নেড়ে হ্যাঁসূচক সম্মতি জানালো। তীব্র আবেগী কণ্ঠে হৃদিতা ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমি শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরবর্তী জীবনে জনম জনম ধরে তোমার সাথে থাকতে চাই, তোমার সহসঙ্গী এবং চিরসঙ্গী হয়ে। তোমার জীবনের সুখে দুঃখে, আপদে বিপদে, হাসি আনন্দে, দুঃখে কষ্টে সারাটা জীবন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সেকেন্ডে তোমার সাথে থাকতে চাই। আমি আজীবন তোমার হয়ে তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকতে চাই আরিয়ান। হৃদিতার চোখে পানি টলমল করছে। আরিয়ানের চোখেও আনন্দ অশ্রু এসে ভর করলো। আরিয়ান অতি যত্ন সহকারে হৃদিতার ডান হাতের মধ্যম আঙ্গুলে ডায়মন্ডের সুন্দর রিংটি পরিয়ে দিল। এরপর হাতে মিষ্টি করে চুমু খেলো। হৃদিতার বাম হাতের মধ্যম আঙ্গুলে এখনো আরিয়ানের দেওয়া আরেকটি হীরের আংটি শোভা পাচ্ছে। এই আবেগঘন সুন্দর দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে পানি এসে গেছে। এতটা আবেগ দিয়ে কেউ ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে সেটা আরিয়ানকে না দেখলে কেউ বুঝতে পারতো না। সকলে করতালির মাধ্যমে অভিবাদন জানালো আরিয়ান ও হৃদিতাকে। এরপর সবশেষে আরিয়ান ও তার বন্ধুরা ইয়ারা তেরি মেরি ইয়ারি সবসে পেয়ারি গানটিতে একসঙ্গে ডান্স করলো। এছাড়া ফ্রেন্ডশিপ নিয়ে যত গান আছে প্রায় প্রত্যেকটিতে পারফর্ম করলো সবাই। সাথে হৃদিতা এবং রুহিও যোগ দিল তাদের সাথে। হৃদিতার সাথে সাথে রুহিও এখন তাদের দলের একজন হয়ে গেছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সব অতিথিরা অনুষ্ঠান শেষ করে খেয়ে দিয়ে যার যার বাড়িতে চলে গেলেন। ডেকোরেশনের দায়িত্বে থাকা লোকেরা সবকিছু আবার খুলে ফেলতে লাগলো। খান মেনশনের সবাই ড্রয়িং রুমে বসে বসে আনন্দের আড্ডা দিতে লাগলো। আজ যেন কারো কোনো ক্লান্তি নেই। সবার কাছে আজ অনেক আনন্দের একটা দিন। সবকিছু আজ পরিপূর্ণ। তখনই হঠাৎ বাড়ির বাইরে গাড়ির হর্নের তীব্র আওয়াজ পাওয়া গেল। সকলে আগ্রহ নিয়ে দেখতে গেল কে এসেছে। ব্ল্যাক কালার একটা BMW কার থেকে নামলেন মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রায়হান এবং তাদের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। আদনান চারপাশে এত সাজসজ্জা দেখে বেশ বিস্মিত হলো। মনে মনে ভাবতে লাগলো, এখানে কি কোনো অনুষ্ঠান চলছিল নাকি? ওই ড্যাড তো কিছু বললো না আমাকে।
তারা প্রত্যেকে সিঁড়ির সামনে আসতে মিসেস শায়লা খান এবং ডক্টর রেজা চৌধুরী তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। এছাড়া উপস্থিত সকলে প্রত্যেকেই তাদেরকে হাসি মুখে স্বাগত জানালো। শুধুমাত্র আরিয়ানা আর রিদিতা সেখানে উপস্থিত ছিল না। এদিকে মিস্টার রায়হান শাহরিয়ার মিসেস শায়লাকে আগে থেকে জানিয়ে রেখেছিলেন যেন এঙ্গেজমেন্টের কথাটা আদনানের সামনে আজকে না তোলেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন আগামীকাল সকালে সুন্দরভাবে এটা নিয়ে আলোচনা করা যাবে। আজকে তারা অনেক দূর থেকে এসেছে, তাই টায়ার্ড হয়ে গেছে। মিসেস শায়লা আর কিছু বললেন না। আদনান এতবারই এত সাজসাজের ব্যাপারে নিজের মাকে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো তার। আদনান দরজা দিয়ে প্রবেশ করছিল আর মেয়েটাও এদিক দিয়ে তাড়াহুড়ো করতে করতে কোথাও যাচ্ছিল। মেয়েটার পরনে ল্যাভেন্ডার কালারের সুন্দর ও গর্জিয়াস একটা গাউন, চুলগুলো সামনের দিকে পরিপাটি করে পিঠমায় ছড়িয়ে রাখা। মেয়েটা পড়ে গিয়ে দরজার সামনে বসে পড়লো। আদনান সরি বলতে বলতে মেয়েটাকে উঠাতে যাবে, অমনি মেয়েটা ওর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, চোখে দেখতে পান না নাকি? দিলেন তো একেবারে পাটা একেবারে ভেঙে। বলে এসে ব্যথায় কুকড়াতে লাগলো। এই মুহূর্তে সুঠাম দেহের অধিকারী সুদর্শন এই পুরুষটাকে তার ভীষণ বিরক্ত লাগছে। প্রথমে মেয়েটার মায়াবী ও সুন্দর মুখ দেখে আদনান কিছুটা থমকে গেলেও হঠাৎ করে মেয়েটার এরূপ রূঢ় কথাবার্তায় আদনানেরও মেজাজ গেল চোটে। সেও বেশ কড়া কণ্ঠ বলল, এক্সকিউজ মি মিস, আপনি তাড়াহুড়ো করে বাইরের দিকে যাচ্ছিলেন, দোষটা আপনার বেশি। আর এদিকে আমি ম্যানার্স দেখিয়ে সরি বলে আপনাকে উঠাতে যাচ্ছি, আর আপনি কিনা উল্টো আমাকেই কথা শুনিয়ে দিলেন। রেডিকিউলাস। রাখুন আপনার সরি আর রিডিকিউলাস। হঠাৎ করে সামনে এভাবে খাম্বার মতো করে দাঁড়ালে পড়ে তো যাবই। ওদিকে বাইরে কত মেহমান এসেছে, আমাকে দেখতে যেতে হবে। বলে মেয়েটা উঠতে যেতে নিয়ে আবারও পড়ে যেতে নিলে আদনান দুহাতে ওকে শক্ত করে ধরে ফেললো। পেয়েছেন তো পায়ে ব্যথা, তাও আপনার তেজ কমেনি। এখন তো আবার পড়ে গিয়ে কোমরটাও ভাঙতো। ভাঙলে ভাঙুক, তাতে আপনার কি? আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। আদনান কিছু বলতে যাবে, তখনই মিসেস সাদিকা বেগম রুহিকে খুঁজতে খুঁজতে এদিকে আসছিলেন। হঠাৎ আদনান আর রুহিকে এভাবে ধরে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে আদনান বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ভেতরে এসো। আদনান তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিল। রুহিও টাল সামলাতে না পেরে আবারও নিচে পড়ে গেল। সে আবারও ব্যথায় কাতরে উঠে চোখ মুখ কুঁচকে আদনানকে উদ্দেশ্য করে বলল, এই মিস্টার, আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? আপনি না একটু আগে আমাকে বললেন এভাবে ধরে রেখেছেন কেন, তাই ফেলে দিলাম মিস ধনীলঙ্কা। আদনানের সোজা সাপটা নির্লিপ্ত উত্তর। রুহি রেগেমেগে চোখ মুখ কুঁচকে বলল, কি বললেন আপনি? মিসেস সাদিকা বেগম রুহিকে তাড়াতাড়ি করে উঠালেন। তারপর মেয়েকে সামান্য বকাঝকা করে তিনি বললেন, কার সাথে এত ঝগড়া করিস তুই? জানিস ওকে? রুহি গাল ফুলিয়ে বলল, আমি কি করে জানবো উনিকে? আরে বোকা মেয়ে, উনি তো তোর রায়হান আঙ্কেলের ছেলে মিস্টার আদনান। রূপে গুণে একদম পারফেক্ট ছেলে যাকে বলে। আদনান নিজের প্রশংসায় গান আর রুবিয়ে সাদিকা বেগমের ছোট্ট ভুল সংশোধন করে দিয়ে বলল, মাই ফুল নেম ইজ মিস্টার আদনান শাহরিয়ার। ওহ, ভুল হয়ে গেছে, ওটাই হবে। তা আদনান বাবা, তুমি এখানে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আদনান গটগট পায়ে দ্রুত ভিতরে চলে গেলে রুহি গাল ফুলিয়ে মনে মনে আদনানকে 101টা গালি দিতে লাগলো। সালা আফ্রিকার হনুমান, ওগান্ডার জলহস্তি, আমাকে বলে কিনা মিস ধানীলঙ্কা। আবার আমাকে ফেলে দিয়ে উল্টো আমাকেই কথা শুনিয়ে চলে গেল। আর আম্মু ওকে কিছু না বলে উল্টো আমাকেই বকাঝকা করলো। এই ব্যাটার পক্ষ নিয়ে আবার সুনামও করলো। আমিও কি কোনো অংশে কম নাকি? মিস্টার আদনান শাহরিয়ার, আই উইল সি ইউ। মনে মনে এসব গালি দিয়ে আর আদনানের 14 গোষ্ঠী উদ্ধার করে সেও ভিড় পায়ে সামনে পা বাড়ালো। পায়ে ব্যথা পেয়েছে বলে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। রাতে এসে ফ্রেশ হয়ে বিছানায় গালিয়ে দিয়েছিল আদনান। শরীর এতটাই ক্লান্ত ছিল যে কি কারণে খান মেনশনে অনুষ্ঠান হচ্ছিল সেটা আর কাউকে জিজ্ঞাসা করার অবকাশ হয়নি। রাতের খাবারটাও সে খায়নি। অগত্যা মিসেস আনিকা রায়হানও আর তাকে বিরক্ত করেনি। রাত প্রায় 2টার দিকে ঘুম ভেঙে যায় আদনানের। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন দেখে সে উঠে বসলো। রুমের দরজাটাও খোলা। এদিকে ক্ষুধার পাশাপাশি তার বেশ পানি তেষ্টা পেয়েছিল, তাই সে দ্রুত বিছানা থেকে নেমে টেবিল থেকে জগটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। অচেনা একটা বাড়িতে এরকম অন্ধকারাচ্ছন্ন এবং নীরব পরিবেশে তার কেমন অস্বস্তি অনুভব হতে লাগলো। তবুও সে যথাসম্ভব নিজেকে শান্ত করে মোবাইলের ফ্ল্যাশ অন করে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। ডাইনিং রুমের ফ্রিজের কাছে সে ঢকঢক করে 1 বোতল পানি খেয়ে নিল, সাথে জগ ভর্তি করে পানি নিয়ে নিল। তার আবার রাতে প্রচুর পানি তৃষ্ণা পায়। এদিকে ক্ষুধা পেয়েছে বলে
রান্নাঘরের দিকে এগিয়ে যায় আদনান। তখনই সেখান থেকে বিড়াল ছানার মতো কটকার আওয়াজ হতে থাকে। সে সাবধানে পা টিপে টিপে সামনে যেতে লাগলো। তার ধারণা রান্নাঘরে হয়তো চোর ঢুকেছে। আবছা অন্ধকারে একটা কালো অভাবের সামনে থেকে কিছুটা মৃদু আলো বেরিয়ে আসছে। আদনান মোবাইলে ফ্ল্যাশ না জ্বালিয়ে পেছন থেকে অস্পষ্ট অবয়বটাকে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলো। সাথে সাথে অস্পষ্ট অবয়বটি মৃদু আর্তনাদ করে দু হাতে শক্ত করে তার মুখ চেপে ধরলো। আদনান চোখ বড় বড় করে অস্পষ্ট মুখটার দিকে তাকিয়ে রইল। মুখ বন্ধ থাকা অবস্থাতেই অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, মিস ধানি লঙ্কা। রুহি রেগে কটমট করে আদনানের মুখে ছেড়ে দিল। আদনান ছাড়া পেয়ে কিছুটা শ্বাস নিয়ে রুহির মুখের উপর ফ্ল্যাশ লাইটটা ধরলো। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। রুহি আদনানের দিকে আঙ্গুল তাক করে রেগে বলতে লাগলো, এই মিস্টার, সমস্যা কি আপনার? এভাবে এত রাতের বেলা চোরের মতো করে রান্নাঘরে ঢুকছিলেন কেন? আর এরকম চোর চোর বলে চেঁচাচ্ছিলেন কেন? আদনান তার বাবুরু উঁচিয়ে রুহিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলতে লাগলো, আমি চোরের মতো ঢুকেছি নাকি তুমি ঢুকেছিলে? আর চোরের মতো এভাবে রান্নাঘরে কটকট আওয়াজ করলে চোর চোর বলেই তো চেঁচাবো। রুহি বিরক্ত হয়ে বলল, আমার মামা বাড়ি, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? আমারও আন্টির বাড়ি, আমি যা খুশি তাই করব, তাতে তোমার কি? এত কথা বাদ দিয়ে বলুন, এখানে কেন এসেছিলেন? আদনান কোনো কিছু না বলে মোবাইলের ফ্ল্যাশটা সামনের দিকে ধরে তাকাতেই দেখতে পেল রুহি ম্যাগি নুডলস রান্না করছিল। আদনানের খিদেটা কেন জানি আরো চড়া হলো। তবুও বাইরে থেকে বেশ ভাব নিয়ে সে বলল, আমার নাইট ওয়াক করার অভ্যাস, তাই হাঁটছিলাম। তুমি বুঝি নুডলস রান্না করছিলে? হ্যাঁ, ভীষণ ক্ষুধা পেয়েছিল। তখন নাচানাচিতে ব্যস্ত থাকায় খাবারের কথা মনেই ছিল না। আদনানের একবার ইচ্ছে হলো এই বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছিল সেটা রুহিকে জিজ্ঞেস করার, কিন্তু তার আগে রুহি এক অভাবনীয় অফার দিয়ে দিল তাকে। নুডলস খাবেন? আদনান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমাকে নুডলস অফার করছো, ব্যাপার কি? রুহি ঠোঁট উল্টে বলল, না মানে আমার খাবারের দিকে তো নজর দিয়ে দিচ্ছিলেন। এখন যদি আমি একা খাই নিশ্চয়ই আমার পেট ব্যথা করবে, তাই ভাবলাম আপনাকে দিয়েই খাই। আদনান রেগেমেগে কিছু বলতে যাবে তার আগে রুহি প্লেন থেকে নুডলসটা দুইটা বাটিতে বেড়ে নিয়ে একটা আদনানের দিকে বাড়িয়ে দিল। আদনান সেটা নিয়ে চুপচাপ খেতে লাগলো। কেমন হয়েছে বলবেন না? নট সো ব্যাড, বাট ইটস ভেরি স্পাইসি। বলেই আদনান পানি খেতে লাগলো। সে বেশি ঝাল খেতে পারে না, কিন্তু রুহির ঝাল ভীষণ প্রিয়, তাই নুডলসটা অতিরিক্ত মশলা দিয়ে রান্না করেছে সে। আদনান খাওয়ার মাঝে মাঝে একটু পরপর পানি খাচ্ছে। রুহি মুখ ঝামটা দিয়ে বলল, ভালো মতো প্রশংসা তো করবেনই না। নট সো ব্যাড, সো স্পাইসি। কিছু বললে? না কিছু না, আপনি খান। খেতে খেতে একসময় আদনান ঝালে হিস করতে থাকা রুহির দিকে তাকালো। ঝালে জিহ্বা পড়ে যাচ্ছে, অথচ একবারও পানি খাচ্ছে না মেয়েটা। ফর্সা গাল দুটো কেমন লালচে বর্ণ ধারণ করেছে। আদনানের ইচ্ছে হলো একবার সেগুলোকে গভীরভাবে ছুঁয়ে দিতে। পরে নিজের ইচ্ছেতে নিজে ভীষণ বিরক্ত হলো সে। এরকম ঝগড়াটা একটা মেয়ের প্রতি কেন সে এত ইন্টারেস্ট ফিল করছে, সেটার উত্তর নিজেই সে পেল না। তবুও খাওয়ার ফাঁকে ফাঁকে রুহির মিষ্টি মুখটার দিকে বারবার আর চোখে তাকাতে লাগলো সে। পরদিন খান মেনশনের ড্রয়িং রুমে যথারীতি আলোচনা বসলো সবাইকে নিয়ে। আলোচনার টপিক হলো আরিয়ান আর রিদিতার বিয়ে। সেই আলোচনায় সবাই উপস্থিত থাকলেও এখনো অংশগ্রহণ করেনি আদনান। সে এখনো রুমে বেঘরে করে ঘুমাচ্ছে। মিসেস সানিকা রায়হান বাধ্য হয়ে আদনানের জগের পানিতে ঘুমের ওষুধ দিয়ে রেখেছিলেন। তিনি চান না এখনই এসে একটা হুলস্থুল কাণ্ড ঘরে বসুক আদনান। উনি এখনো রিদিতার বিয়ের ব্যাপারটা নিয়ে আদনানের সাথে কথা বলার জন্য প্রস্তুত নন। মানসিকভাবে প্রস্তুতি নিতে তার কিছুটা সময় লাগবে। এরপর ছেলেকে বোঝানোর জন্য যা যা করা দরকার হয় তিনি সব করবেন। দরকার হলে ছেলের হাতে পায়ে ধরে কোনো ঝামেলা না বাঁধানোর জন্য অনুরোধ করবেন। আপাতত তাকে এসব জানতে দিতে চান না তিনি। মিস্টার রায়হান শাহরিয়ারও একই চিন্তাধারার, কিন্তু তাদের মনে মনে প্রবল অপরাধবোধ কাজ করছে। তাদের বারবার মনে হচ্ছে ছেলেটাকে তারা বাজেভাবে ঠকাচ্ছে, কিন্তু এছাড়া আর কি বা উপায় আছে। মিসেস শাইলা আনিকা রায়হানের উদ্দেশ্যে বললেন, আদনান বাবা কোথায়? সে কি বিয়ের ব্যাপারে কিছু জানে? ওকে আমরা এখনো কিছুই জানাইনি। মিসেস আনিকা রায়হানের কথায় উপস্থিত সকলে অবাক হয়ে গেল। তারা মনে করত যে আদনান সবটা জানে, আর তাকে এভাবে না জানানোর মানেটা কি? আদনানকে কিছু জানানো হয়নি কেন? ডক্টর রেজা চৌধুরী জিজ্ঞেস করলেন। আসলে তেমন সিরিয়াস কোনো ব্যাপার না, ও এসব ব্যাপারে তেমন একটা ইনভলভ হতে চায় না, তাই পরে জানালেও সমস্যা হবে না। তাই বলে নিজের একমাত্র কাজিনের বিয়ে সম্পর্কে এখনো জানবে না? আরিয়ান পাল্টা প্রশ্ন করল। মিসেস আনিকা রায়হান চুপ হয়ে গেলেন। তার মনে মনে যে কতটা অনুতাপ আর অনুশোচনা হচ্ছে তা তিনি ভালো জানেন। মিস্টার রায়হান পরিস্থিতি সামাল দিতে বললেন,
আরে ও নিয়ে তুমি চিন্তা করো না আরিয়ান, তুমি নিজের বিয়ে নিয়ে চিন্তা করো। আফটার অল জীবনে বিয়ে তো একবারই করবে, তাই আগে ভাগে ভালো মতো প্রিপারেশন নিয়ে নাও। আরিয়ান রিদিতার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রিদিতাও মাথা নিচু করে লজ্জা পেয়ে মুচকি হাসলো। আদনান আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠলো সবে মাত্র। ঘড়ির দিকে তাকিয়ে তড়াক করে লাফিয়ে উঠলো সে। দুপুর প্রায় 12টা বাজতে চললো। এখনো সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এত বেলা অবধি সে কখনোই ঘুমায় না। হাইস্ট হলে সকাল 7টা পর্যন্ত ঘুমায়। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দ্রুত ওয়াশরুমে চলে গেল আদনান। তখনই সকালে চা নাস্তা নিয়ে রুমে ঢুকলো রুহি। মিসেস শাইলা তাকে জোর করে আদনানের রুমে পাঠিয়েছেন। কালকের ঘটনার পর থেকে আদনানের সামনে সে মোটেও আসতে চায়নি। তাও এক প্রকার বাধ্য হয়ে মুখ গোমরা করে ভেতরে ঢুকলো। কিন্তু ভেতরে ঢুকে কাউকে না দেখে সে অবাক হয়ে গেল। নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। রুমে কেমন অন্যরকম একটা সুঘ্রাণ ছড়িয়ে আছে। কালোবুদি এ রুমে এমন সুঘ্রাণ ছিল না। এটা কি আদনানের পারফিউমের ঘ্রাণ? মন মাতানো এক মিষ্টি সুঘ্রাণ। এক রাতেই ঘরের প্রতিটা আসবাবপত্র কি সুন্দর করে গোছানো। একটা শৌখিন আছে বলতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলেন রুহি। তখনই ওয়াশরুমের দরজাটা খট করে খুলে গেল। রুহি পেছনে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগে আদনান পরনে কেবলমাত্র তোয়ালে জড়িয়ে মাথা মুছতে মুছতে খালি গায়ে রুমে প্রবেশ করলো। ঘাড় অবধি লম্বা সিল্কি ভেজা চুলগুলো কপালের উপর ছড়িয়ে আছে। জিম করা ফর্সা মসৃণ শরীরটা হালকা হালকা ভেজা। শরীর থেকে একটা মনমাতানো সুঘ্রাণ ভেসে আসছে। রুহি সেদিকে ঢাপঢাপ করে তাকিয়ে থাকলো। ওর যে লজ্জা পেয়ে পালানো উচিত সে কথা বেমালুম ভুলে গেল যেন। আদনান এতটাই অবাক হয়ে তাকিয়ে আছে যে সে যে খালি গায়ে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে সে কথা যেন ভুলেই গেছে। এভাবে কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকার পর যখন দুজনেরই হুঁশ ফিরল তখন দুজনেই একসাথে জোরে একটা চিৎকার করলো। রুহি চিৎকার থামিয়ে যেই দরজা দিয়ে পালাতে যাবে অমনি হোঁচট খেয়ে উল্টে আদনানের উপর পড়ে গেল। আদনান বেচারা ওকে নিয়ে বিছানায় পড়ে গেল। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে আছে আর আদনান হতবিহ্বল হয়ে শুয়ে আছে বিছানায়। তখনই বাইরে কারো পায়ের আওয়াজ শুনে দ্রুত রুহিকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো সে। তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিল। ওপাশ থেকে মিসেস আনিকা রায়হান আর মিসেস শাইলা ডাকতে লাগলেন। কি হয়েছে আদনান, এত চিৎকারের শব্দ কিসের? রুহিরও আওয়াজ শুনলাম, মনে হয় ও কি ভেতরে আছে? এখন যদি আদনান বলে যে রুহি ভেতরে আছে তাহলে ওরা কি নাকি ভেবে বসবে। তাই আদনান মিথ্যা করে গলা উঁচিয়ে বলল, আরে না আন্টি, রুহি কি ভিতরে আসবে কি করে? আপনি ভুল শুনেছেন মনে হয়। আমি তো ভিতরে মিউজিক বাজিয়ে ডান্স করছিলাম। ওহ, আমিও না কি না কি ভেবে বসে আছি। রুহি কি তোমায় চা নাস্তা দিয়ে গেছে বাবা? হ্যাঁ আন্টি, একটু আগেই ও দিয়ে গেছে। আদনান, তুমি দ্রুত রেডি হয়ে নিচে আসো। ঠিক আছে আম্মু। মিসেস আনিকা রায়হান আর মিসেস শাইলা চলে গেলেন। আদনান যেন হাত ছেড়ে বাঁচল। পেছনে ঘুরে তাকাতে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা রুহিকে নজরে পড়লো তার। সাথে সাথে মেজাজ কিছুটা চটেও গেল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বলা নেই কওয়া নেই এভাবে একটা ছেলের রুমে এভাবে এসে বসে আছো? রুহি ভেঙচি কেটে বলল, বয়েই গেছে আমার আপনার রুমে এসে বসে থাকার। মামি আপনাকে নাস্তা দিয়ে আসতে বলেছিল, এজন্যই তো এসেছি। না হলে আপনার মতো হনুমানের রুমে কে আসবে? কি আমি হনুমান? রুহি ঢোক গিলে ফেললো। সামনাসামনি এভাবে কথাটা বলা উচিত হয়নি তার। এখন যদি রুহিকে একা পেয়ে কিছু করে ফেলে। আমি বাইরে যাব। রুহি আমতা আমতা করে বলল। বলেই যেই না রুহি বাইরে যেতে নেবে অমনি আদনানের পথ আটকে দাঁড়ালো। রুহি দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। আদনানও দুহাত দেয়ালের দুপাশে চেপে ধরে আঙুলের ভাঁজে আঙুল গুজে ফিসফিস করে বলল, কি বললে তুমি একটু আগে? আদনানের মুখ রুহির একদম কাছাকাছি এসে পড়েছে। আদনানের নিঃশ্বাস প্রশ্বাস রুহির চোখে মুখে পড়ছে। আদনানের কপালের কাছে আসা ভেজা চুলগুলো থেকেও মিষ্টি গ্রান ভেসে আসছে। সব মিলিয়ে রুহির পাগল করার মতো অবস্থা তৈরি হলো। সে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। আদনান নির্নিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটার ভয়ার্থ আর মিষ্টি চেহারা দেখে বাঁকা হাসলো। আদনান রুহির কাঁপা কাঁপা ঠোঁটগুলো হাত দিয়ে একটু স্পর্শ করে তার কাছ থেকে সরে এসে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, এই চুনোপুটির মতো সাহস নিয়ে আমার সাথে লড়তে চাও তুমি? এখনো বাচ্চা মেয়ে আছো তুমি। আগে হরলিক্স খেয়ে বুদ্ধি বাড়িয়ে আসো, তারপর আমার সাথে ঝগড়া লাগতে এসো। আর ঝাঁজ কিছুটা কম দেখিও মিস ধানীলঙ্কা। এদিকে আদনানের স্পর্শ এবং তার কথা শুনে রুহি হতভম্ব হতে তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার দেহ অজানা শিহরণে বারংবার কেঁপে কেঁপে উঠছে। আদনান সেটা লক্ষ্য করে ভুরু কুঁচকে বলল, কি হলো? এখনো এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? কাঁপাকাঁপি করছে কেন শরীর? আর কোনো ডোজ দেব নাকি? আদনানের কথা শেষ হতে দেরি আর রুহির ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে আসতে দেরি হলো না। আদনান সেদিকে তাকিয়ে মুচকি হেসে দরজা লাগিয়ে দিল। বিকালের দিকে খান ম্যানশনে একজন মুভির একজন খ্যাতনামা প্রসিডিউয়ার সাইফুল শেখ এলেন আরিয়ানের সাথে দেখা করতে।
তার নতুন মুভি লঞ্চ করছে। সেই মুভির একটি গানের জন্য আরিয়ানকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চান তিনি। অবশ্য সবাই বেশ অবাক হয়েছে, কারণ আরিয়ান গান ছেড়ে দিয়েছে 6 মাস হবে। যদিও তার কয়েকটি গানের অ্যালবাম বের হয়েছিল, কিন্তু গত 6 মাসে গানের জগতের অনেকেই তাকে ভুলে গিয়েছে। তার এখন তেমন কোনো পরিচিতি নেই। এমন একজন সিঙ্গারকে কেন একটা মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে নেবেন তিনি? প্রশ্নটা সকলের মনে বেশ উকিঝুঁকি মারল। প্রসিডিওর সাইফুল শেখ চা নামিয়ে রেখে বললেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একজন পরিচিত না পাওয়া ছেলেকে কেন আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে যাচ্ছি আমার মুভিতে। ওয়েল, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলে কিছুটা নড়েচড়ে বসলেন তিনি। উপস্থিত সকলে অপেক্ষায় রইল তার মুখ থেকে কথা শোনার জন্য। আরিয়ানের বন্ধুরা সহ আদনান উপস্থিত আছে এখানে। সাইফুল শেখ আবার বলতে শুরু করলেন, আরিয়ানকে আমি অনেক আগে থেকেই চিনি। সে যখন নতুন নতুন গান করত তখন থেকে তার সাথে আমার দেখাশোনা। এরপর তো তার কয়েকটি গানের অ্যালবামও বের হলো। আমি আশা করেছিলাম সে খুব বড় একজন গায়ক হবে। আমার সাথে তার আসা যাওয়া ভালো ছিল। তাকে আমি নিজের ছেলের মতো স্নেহ করতাম। তখন থেকে আমার মুভিতে তাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তার আসা যাওয়া বন্ধ হয়ে গেল। আমি ওর ঠিকানা জানতাম না। ওর ভার্সিটিতে গিয়েও জিজ্ঞাসা করলাম ওর ব্যাপারে। জানতে পারলাম ওকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ওর নাকি গুরুতর ইনজুরি হয়েছিল। খবরটা শুনে আমি মনে মনে বেশ কষ্ট পেয়েছিলাম। অনেক চেষ্টা করেছিলাম আরিয়ানকে খুঁজে বের করার, কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর হৃদিতার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এরপর এই মেয়েটা আরিয়ানকে নিয়ে একদিন আমার স্টুডিওতে আসলো। তার গানের গলা নাকি চমৎকার। তার কয়েকটা ট্রায়াল নিতে বলল। আমি তো আরিয়ানকে দেখে চিনে ফেলেছিলাম। এরপর আর কোনো কথা না বলে ওর বেশ কয়েকটি গানের ট্রায়াল নিলাম। অসম্ভব সুন্দর গানের গলা ওর। প্রত্যেকটি গানই আমার খুব পছন্দ হয়েছে। এভাবে যদিও 6 মাস আগে থেকে গান শুরু করতো তাহলে এতদিনে ও বেশ পরিচিত পেয়ে যেত। কিন্তু আফসোস, ভাগ্য তার সহায় ছিল না। কিন্তু আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে খুব শীঘ্রই খুব বড় একজন সিঙ্গার হয়ে যাবে। আমার এমন একজন সুরেলা সিঙ্গারকে আমি কি করে হাতছাড়া করি? তাই আমার 20তম মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি আরিয়ানকেই নিতে চাই। শুধু একটি মাত্র গান না, বেশ কয়েকটি গানে তাকে আমার চাই। মিস্টার সাইফুল শেখ এর কথা শুনে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই আরিয়ান আর হৃদিতাকে অভিনন্দন দিতে লাগলো। আফটার অল আরিয়ান অবশেষে আবার পড়াশোনার পাশাপাশি গানের জগতে ঘুরে দাঁড়াতে পেরেছে। এর পেছনে সর্বাধিক অবদান হৃদিতার। আদনান নিজেও আরিয়ান আর হৃদিতাকে অভিনন্দন জানালো। আদনান যতই নিজের রাগান্বিত চেহারা দেখাক না কেন, মনের দিক থেকে ও খুবই নরম। কারো কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কাজ সে করে না। কারো প্রতি খারাপ চাওয়া তার মনে নেই। শুধু নিজের ভালোবাসাটাকে নিজের কাছে আগলে রাখতে চায়। আরিয়ান হৃদিতাকে নিজের রুমের করিডোরে নিয়ে এসে তার আঙ্গুলের বাজায় নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে মুখের সামনে মুখ রেখে সম্মোহনী কণ্ঠে বলতে লাগলো, আমার জীবনে চাঁদের জ্যোৎস্নার আলো ছড়ানোর জন্য ধন্যবাদ হৃদি। সারা জীবন আমার আকাশে চাঁদ হয়ে থাকবে তুমি। কখনোই যেন অমাবস্যার ঘন অন্ধকার তাতে ঠাঁই নিতে না পারে। হৃদিতা লজ্জা পেয়ে মুচকি হেসে বলল, আমার মনের রাজ্যে রাজত্ব করা একমাত্র বীর পুরুষ রাজপুত্র তুমি। সেখানে যেমন সব সময় তোমার রাজত্ব ছিল, তেমনই সব সময় থাকবে, কিন্তু কখনোই আমার থেকে হারিয়ে যাবে না তো? কথা দাও। আরিয়ান দিদি তার হাত আরো শক্ত করে ধরে পরম বিশ্বস্ত কণ্ঠে বলল, কখনোই হারিয়ে যাব না। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি আমার হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাবে। আমার চোখের সামনে না থাকলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণও কমবে না। রাতে বেশ সুন্দর একটা পার্টির ব্যবস্থা করা হলো আরিয়ানের সিঙ্গার হওয়ার খুশিতে। এটা অবশ্য ফ্যামিলির সবাইকে নিয়েই, বাইরের কেউ নেই। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো এই পরিবারের একটা অংশ, তাই ওদের বাহিরের কেউ বলা যায় না। পার্টিতে হৃদিতার ডার্ক মেরুন ল্যাভেন্ডার কালারের একটা খুব সুন্দর গাউন পরলো। আরিয়ান ডার্ক মেরুন কালারের প্রিন্স কোট কালোর ডেনিম পরেছে। দুজনকেই খুব সুন্দর লাগছে। আদনান ব্ল্যাক শার্ট অফ হোয়াইট কালার স্যুট আর জিন্স পরেছে। রুহি অফ হোয়াইট রঙের একটা সুন্দর গাউন পরেছে। কাকতালীয়ভাবে তাদের দুজনের ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। ওদের দুজনকেও খুব সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হলো ওরা দুজনই একজন আরেকজনের সাথে শুধু ঝগড়া লেগেই থাকে। মিল খুব কমই থাকে ওদের মাঝে। পার্টিতে অনেক আনন্দ করার পরে কাপল ড্যান্স শুরু হলো। স্বাভাবিকভাবে আরিয়ান আর হৃদিতা কাপল ড্যান্স করতে লাগলো। ফোকাস লাইট ওদের দিকে তাক করে রাখা। খুব সুন্দরভাবে বল ড্যান্স করছে ওরা দুজন। একে অপরের থেকে যেন চোখেই সরছে না। সবাই ওদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা দেখে আদনান মনে মনে বেশ রেগে গেল। মিসেস সানিকা রায়হান সেটা বুঝতে পেরে তাকে অনেক কষ্ট করে কনভিন্স করলেন। আদনান অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে কোনো ধরনের সিন ক্রিয়েট করলো না। রেহান আর শ্রাবণী, শান্ত আর ঋষিতা, শাকিল আর রিঙ্কি,
কাপল বল ড্যান্স করতে লাগলো। অপরদিকে মাহিম, তন্ময় বেচারারা সিঙ্গেল হয়ে শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওদের চেহারাটা দেখার মতো ছিল। আদনান একপাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। হঠাৎ রুহি ওর পাশে এসে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলল, আপনি প্লিজ আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান তার বাবুরু তীর্যকভাবে উঁচিয়ে অবাক হয়ে বলল, সরি। আরে শুনতে পান না নাকি? আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান গ্লাসটা একপাশে রেখে নড়ে চড়ে বসে বেশ ভাব নিয়ে বলল, আদনান শাহরিয়ারের এতটা খারাপ সময় এসে যায়নি যে সে তোমার মতো একটা পেতনির সাথে ডান্স করবে। রুহি রেগেমেগে বলল, কি? আমি পেতনি? পেতনির 14 গোষ্ঠী। রুহি কটকট চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, প্লিজ করুন না একবার। আমার বান্ধবীরা সবাই জানে যে আমার খুব ভালো আর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তো কোনো রিলেশনই করি না। এখন ওরা আমার কাপল ডান্সের ভিডিও দেখতে চাচ্ছে। আমি ভুল করে বলে ফেলেছিলাম যে আমি একটা পার্টিতে আমার বয়ফ্রেন্ডের সাথে আছি। এখন ওদেরকে ভিডিও না দেখাতে পারলে ওরা আমাকে মিথ্যাবাদী ভাববে। আদনান ভাবলেশীন ভাবে খাপছাড়া ভঙ্গিতে বলল। মিথ্যাবাদীদের তো মিথ্যাবাদী ভাবা উচিত। বলে আদনান চলে গেল। রুহি গাল ফুলিয়ে বসে থাকলো সেখানে। কিছুক্ষণ পর একটা পুরুষালী হাত তার দিকে এগিয়ে থাকতে দেখে সে অবাক হয়ে উপরের দিকে তাকালো। আদনান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না আদনান তার সাথে ড্যান্স করবে। সে প্রচন্ড খুশি হয়ে আদনানের হাতটি ধরলো। দুজনে মিলে কাপল ড্যান্স করতে লাগলো। কেন যেন আদনানের মাঝে হঠাৎ কেমন অন্যরকম অনুভূতি নাড়াচাড়া দিয়ে উঠলো। তবে সেটাকে সে বিশেষ পাত্তা দিল না। আদনান মেয়েদের সাথে কখনোই এমন করে না। রিদিতা বাদে অন্য কোনো মেয়ে তার কাছে কখনো পাত্তা পায়নি, কিন্তু আজ রুহির এমন মলিন মুখ দেখে সে কেন